হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এর আগের ক্লাসে ক্লাস 12-এর প্রথম অধ্যায়ে কাস্ট ভূমিরূপের অংশটি নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে কাস্ট অঞ্চলে যে আমাদের পৃষ্ঠীয় ভূমিরূপগুলো ক্ষয়ের ফলে এবং তার সঙ্গে নদী দ্বারা বিভিন্ন ভূমিরূপগুলো ক্ষয়ের ফলে ভূমিরূপগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কাস্ট অঞ্চলেই বা কাস্ট ভূমিরূপেই অবনমিত ভূমিরূপগুলো কীভাবে সৃষ্টি হয়ে থাকে। তো কাস্ট অঞ্চলে যে অবনমিত ভূমিরূপ মানে অবনমিত কথাটাই তোমরা বুঝতে পারছো। অবনমিত মানে কোনো স্থান তার স্বাভাবিক উচ্চতা থেকে যখন বসে যায় বা তার নিম্ন দিকে গমন করে, অঞ্চলটি যখন বসে যায় তখনই তাকে আমরা বলি অবনমিত ভূমিরূপ। তো কাস্ট অঞ্চলে যেহেতু পুরোটাই চুনাপাথরযুক্ত অঞ্চল, সেখানে ভূমিরূপের বৈচিত্র্যগুলো দেখে নিই আমরা আজকে। প্রথম হচ্ছে অবনমিত ভূমিরূপ আমি আলোচনা করলাম। প্রথমেই অবনমিত ভূমিরূপ বলতে গেলে সোয়াল হল বিষয়টা আমাদের সবার আগে জানতে হবে। সোয়ালো হোল, এই সোয়ালো হোলটি কি? সোয়ালো হোলটা হচ্ছে চুনাপাথর যুক্ত অঞ্চলে এরকম ছোট ছোট গর্তকে, মানে ফানেল আকৃতি বা এরকম ছোট ছোট গর্তগুলোকে বা গর্তের যে মুখ আছে সেই মুখগুলোকে বা ছোট ছোট গর্তগুলোকে কিন্তু আমরা বলতে পারি যে সোয়ালো হোল। এই যে সোয়ালো হোল, এগুলো ভূমিরূপে চুনাপাথরযুক্ত অঞ্চলে জলের কার্যের ফলে সেগুলি আস্তে আস্তে দ্রবণ ক্রিয়ার ফলে সেগুলো ছোট ছোট গর্ততে পরিণত হয়। এরা একাধিক জায়গাতে কিন্তু একাধিক নামে পরিচিত। আমরা এদেরকে বলতে পারি সচ হিসাবে, এদেরকে সচ নামে ডাকা হয়। এদেরকে ক্রুয়েক্স নামে ডাকা হয়ে থাকে বা বলা হয়ে থাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে। এছাড়া বলা হয় এদেরকে অ্যাভেন ও এদেরকে গুফরে নামেও কিন্তু বলা হয়ে থাকে আর কি। তাহলে সোয়ালোহল ছোট ছোট গর্তকেই আমরা চুনাপাথরযুক্ত অঞ্চলে গর্তকেই সোয়ালোহল বলবো। এগুলো এই নামে কিন্তু পরিচিত। তোমরা এগুলো নোট লিখে নিতে পারো আর কি। এটি যেমন একটি ভূমিরূপ, এর পরবর্তী ভূমিরূপ এর সঙ্গে অনেকটা মিল আছে। আমি এই জন্যই প্রথমে সোয়ালোহলটা সম্পর্কে বললাম। তারপরের যে ভূমিরূপটা অর্থাৎ দ্বিতীয় ভূমিরূপটাকে নিয়ে আমরা যখন বলবো সেটি হচ্ছে আমাদের সিঙ্কহোল। সিঙ্কহোল একই জিনিস। 2 নম্বর ভূমিরূপটা হচ্ছে সিঙ্কহোল। সিঙ্কহোল হচ্ছে এই সোয়ালোহলগুলোই যখন দীর্ঘদিন ধরে জল দ্রবণ ক্রিয়ার মাধ্যমে চুনাপাথরযুক্ত অঞ্চলে ধসন ক্রিয়ার ফলে অর্থাৎ ধসে গিয়ে সেই অংশটি যখন নিচের দিকে বসে যায় তখনই তাকে আমরা সিঙ্কহোল বলবো। এই সিঙ্কহোলগুলো কেমন হয়? সিঙ্কহোলগুলো দেখবে অনেকটা ফানেল আকৃতি হয়ে থাকে, চোঙা ফানেল আকৃতি মানে এইভাবে নিচের দিকে থাকে আর কি। এগুলো ফানেল আকৃতির হয়। ফানেল যেমন হয় ফানেল আকৃতি, ওই জন্যই আমি সোয়ালোহলের সঙ্গে সিঙ্কহোলটাকে দেখাতে চাইলাম। আর এগুলো সোয়ালোহলের থেকে অনেকটা বড় হয় এবং এদের কয়েক মিটার থেকে এগুলো মানে 30 মিটার পর্যন্ত গভীর হয়। 30 মিটার পর্যন্ত গভীর হয়। তবে সবকটাই যে 30 মিটার হয় তা কিন্তু না, এগুলো কয়েক মিটার থেকে 30 মিটার পর্যন্ত এদের গভীরগুলো হয়ে থাকে আর কি। তাহলে সোয়ালোহলের পরেই কিন্তু আমরা সিঙ্কহোল নিয়ে আলোচনা করলাম। সিঙ্কহোল নিয়ে আলোচনা করলাম মানে প্রত্যেকটা কিন্তু রিলেটেড, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবারে আলোচনা করবো আমরা পরবর্তী বা তৃতীয় যে ভূমিরূপটি, সেটি হচ্ছে কিন্তু ডোলাইন। এই যে ডোলাইন শব্দ, এই ডোলাইন শব্দটি কিন্তু এসেছে সার্বিয়ান শব্দ। কি শব্দ থেকে এসেছে? ডোলিনা। তাহলে ডোলিনা থেকে আমাদের এই ডোলাইন কথাটা এসেছে। এই ডোলাইন কিভাবে সৃষ্টি হয়েছে? ডোলাইন সৃষ্টি যেটা হয়েছে, এই যে সিঙ্কহোলগুলো আরো বড় ভাবে মানে দ্রবণ ক্রিয়ার ফলে যখন সেটি আরো বড় আকার ধারণ করে এবং যদি সিঙ্কহোলের থেকে অনেক বড় হয়ে থাকে তখন তাকে আমরা বলবো ডোলাইন। ডোলাইনের বেশ কিছু ক্যারেক্টার আছে, যেমন এদের ব্যাস হয়ে থাকে 50 থেকে 100 মিটার। এতে 50 থেকে 100 মিটারের ব্যাস যুক্ত হয়ে থাকে। আর গভীরতা হয় 2 থেকে 10 মিটার পর্যন্ত। তবে কোনো জিনিস এগুলো কিন্তু 100 মিটার পর্যন্ত গভীরতা হতে পারে এবং ব্যাসটাও সেক্ষেত্রে 1000 মিটার পর্যন্ত বা 500 মিটার পর্যন্ত আকারে কিন্তু বড় হতে পারে। এগুলো সিঙ্কহোলের থেকে বড় রূপটা হচ্ছে আমরা বলতে পারি আর কি, হিসেবে আর কি। যেমন আমরা যদি একটা ছবি সম্পর্কে তোমাদের ধারণা দিতে পারি,
এই যে অবনমিত হয়ে গর্ত হচ্ছে, এই গর্ত স্থানটি কিন্তু আমরা বলবো ডোলাইন। ডোলাইন বলবো একে আমরা। এই ডোলাইনকে কিন্তু আমরা একাধিক ভাগে কিন্তু ভাগ করতে পারি, একভাবে কিন্তু হয় না। এর অনেকগুলো প্রকার আছে। যেমন আমরা একে বলতে পারি দ্রবণ ডোলাইন, ধস ডোলাইন, আবার একে বলতে পারি আমরা দ্রবণ পাইপ ডোলাইন, এটি একটি ভাবে ডোলাইন আছে। আবার বলতে পারি আমরা 4 নম্বরে বলতে পারি, আমরা একাধিকভাবে আছে, আমরা 3টে দেখালাম, দ্রবণ ধস, দ্রবণ পাইপ। এবার হচ্ছে অবনমিত, অবনমিত ডোলাইন, তার সঙ্গে বলতে পারি আমরা ককপিট ডোলাইন। তাহলে ডোলাইনকে কিন্তু আমরা একাধিক কিন্তু ভাগে ভাগ করতে পারি। ডোলাইন খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ কাস্ট অঞ্চলের মধ্যে। তো এগুলো একটা বাই একটা তোমরা ব্যাপারটা দেখে নাও, পজ করে তোমরা এটাকে টুকে নিতে পারো পরবর্তীতে। মেন বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরছি। এবং প্রত্যেকটা সোয়ামহলের পরে শৃঙ্খল, তারপর ডোলাইন, প্রত্যেকটা কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড, এটা মাথায় রাখতে হবে। এবারে আমরা 4 নম্বর যে ভূমিরূপটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্রবণ প্যান। প্যান সম্পর্কে কিন্তু আমরা প্রত্যেকের একটা ধারণা আছে, আমরা বাথরুমে ইউজ করি বা আমরা বেসিনটাকে প্যান হিসেবে জানি আর কি। তো প্যানটা কি, প্যানটাও হচ্ছে ঠিক একই রকম মানে টাইপের জিনিস, অর্থাৎ ডোলাইন যেটা আমরা বললাম, ডোলাইনের থেকে বড় কিন্তু অগভীর, ডোলাইনের থেকে বড় কিন্তু অগভীর ভূমিরূপকে কিন্তু আমরা বলবো প্যান। এগুলোর আয়তন হতে পারে প্রায় 30 হেক্টর, ডোলাইনের থেকে বড় 30 হেক্টর আয়তন, ডোলাইন অপেক্ষা বড় কিন্তু অগভীর, একে কিন্তু আমরা বলবো যে দ্রবণ প্যান, প্যান টাইপের যেটা হয় আর কি। তো এই দ্রবণ প্যান আমরা দেখতে পাই ইন্ডিয়ানার, এটা উদাহরণ দেখা যেতে পারে, এটা আমাদের ইন্ডিয়ানার উচ্চ লস্ট নদী অঞ্চল, উচ্চ লস্ট নদী অঞ্চল দেখা যেত, মানে প্যানটা ঠিক এরকম হয় আর কি, মানে সরি এইভাবে নয়, যেটা বলতে চাইছি আমি এরকম একটা কিন্তু অংশকে আমরা প্যান বলতে পারি আর কি, মানে ডোলাইন অপেক্ষা বড় কিন্তু অগভীর, ডোলাইনের মতন অতটা গভীর নয়। তো এইটাই ভূমিরূপকে আমরা বলতে পারি দ্রবণ প্যান। তাহলে দ্রবণ প্যানটা সম্পর্কে যেমন আমরা জানলাম, এর পরবর্তী হচ্ছে মানে ডোলাইনের সঙ্গে রিলেটেড ছিল এটা। আবার প্যানের পরবর্তী যে ভূমিরূপটা সেটা হচ্ছে আমরা জানি 5 নম্বর কাস্ট হ্রদ। এটা একটু ভালো করে শুনে নিলে তোমরা বুঝতে পারবে। ডোলাইনের মধ্যেই, ডোলাইনের তলদেশে যে ছিদ্র থাকে কাস্ট অঞ্চলে, মানে দ্রবণ ক্রিয়ার ফলে সেখানে পলি, বালি, কাদা ইত্যাদি সঞ্চিত হয়ে, ধরো এই জায়গায় ছিদ্র ছিল, এখানে পলি বালি সঞ্চিত হয়ে বৃষ্টির জল এখানে আটকে যে হ্রদ সৃষ্টি করে, তাকেই আমরা কিন্তু বলবো কাস্ট হ্রদ। অর্থাৎ ডোলাইনের মধ্যেই তলদেশে পলি বালি সঞ্চিত হয়ে তার জলটাকে অবরুদ্ধ করে সেখানে জল সঞ্চয় করে রাখা বা ধরে রাখাকে আমরা বলবো কাস্ট হ্রদ। এটি সম্পর্কে আমি ডিসকাসে কিছু বললাম না, কারণ আয়তনটা ডোলাইন হয়ে থাকে, তার জন্য এটা কাস্ট হ্রদ আমরা আলোচনা করলাম। 6 নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে উভালা। উভালা কাকে বলে বা উভালা কি? উভালা হচ্ছে ডোলাইনের তুলনায় অগভীর, তুলনায় অগভীর, আয়তনে কিন্তু বড়, আয়তনে অনেক বড়, মানে আমরা বলতে পারি কয়েকটি বা একাধিক ডোলাইন যখন মিলিত হয়ে একটি বিশাল আকার অবনমিত স্থান গড়ে তুলবে, তখনই তাকে আমরা বলবো উভালা। এর আয়তন হয়ে থাকে 2 থেকে 10 হেক্টর, হেক্টরের আয়তন, মানে এত বড় আয়তন তাকে আমরা বলতে পারি। আর ব্যাস হতে পারে প্রায় এখানে 3000 ফুট ব্যাস, মানে যা ডোলাইনের শেপটা তোমরা দেখেছিলে সেটার থেকে আকারে বড়, আর কিচ্ছু না, আকারে বড়কে তখন আমরা বলতে পারি উভালা। 6 নম্বর ভূমিরূপটা হচ্ছে এটা। 7 নম্বর যে ভূমিরূপটা সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে পোলজে।
পলজি, বা একে ইংরেজিতে বা পলিও বলা হয়ে থাকে। এই হচ্ছে, এটি আবার উভয়ার থেকে আয়তন অনেক বড় এবং এর আকারটা অনেকটা হয়ে থাকে অর্ধবৃত্তাকার। অর্ধবৃত্তাকার চুনাপাথরযুক্ত অঞ্চলে ভূমি ধসের ফলে অর্ধবৃত্তাকার বা ডোলাইন যখন ধসের ফলে অর্ধবৃত্তাকার বিরাট আকার একটা ভূমিরূপ বা অবনমিত স্থান গড়ে তোলে বা স্থানের সৃষ্টি করে, তাকেই আমরা বলতে পারি পলজি। অর্থাৎ পলজিটা কিন্তু মানে কিউভালা কি ডোলাইনের থেকে আয়তন অনেকটা বড়, বিশাল বড় হয়ে থাকে আর কি। মানে এটি অলমোস্ট একটা হ্রদের মতন হয়ে থাকে, যদি তাতে জল থাকে তো বিশাল আকৃতির একটা হ্রদ হতে পারে। যেমন আমরা বলতে পারি এটা মানে বসনিয়ার একটা, আমরা বসনিয়ার লিভানিস্কো পলজি আছে, একটা পলজি আছে, মানে এই টাইপের ভূমিরূপ আছে লিভানিস্কো পলজি, যার আয়তনটা হচ্ছে মানে সেটা 60 কিমি দীর্ঘ। মানে ভেবে নাও 60 কিমি দীর্ঘ তার দৈর্ঘ্যটা হচ্ছে, আর 7 কিলোমিটার বা 7 কিলোমিটার হচ্ছে সেটি প্রশস্ত। মানে তুমি আয়তনটা খালি ভেবে নাও, মানে ডোলাইনি বলো বা তুমি পলজি বা উভালাই বলো, তাদের মানে কয়েকশো ডোলাইন বা মানে আকার যখন বিরাট আকার একটা ধারণ করে বা অবনমিত স্থান থাকে আর কি, সেটিকে তখন আমরা বলতে পারি পলজি। তাহলে পলজি কিন্তু আয়তনের দিক থেকে চুনাপাথরযুক্ত অঞ্চলের সব থেকে বড় একটি কিন্তু অবনমিত ভূমিরূপ, এটি বিশাল আকার আয়তন আর কি। যদি এর মধ্যে কোনো সেইভাবে জল থাকে না, তবে স্থান বিশেষে কোথাও কোথাও সেখানে বললাম যেটা আমি পলি বালি সঞ্চিত হয়ে, পলি কাদা সঞ্চিত হয়ে সেখানে কিন্তু জল ধরে রাখতে পারে আর কি। 8 নম্বর যে ভূমিরূপটা সম্পর্কে আমরা জানবো হামস। এই যে অবনমিত স্থান আমরা সম্পর্কে পড়েছি প্রত্যেকটা, এই অবনমিত স্থানে যেমন টিলার মতন ছোট ছোট অনুচ্চ পাহাড়ের মতন থাকে, তাকেই আমরা বলে থাকি হামস। মানে এই যে উঁচু উঁচু যে খাড়া উঁচু স্থানগুলোকে বা যেটাকে আমরা বলতে পারি টিলার আকারের স্থানগুলোকে আমরা বলতে পারি হামস। এই হামস কিন্তু একাধিক নামে কিন্তু পরিচিত। আমাদের রায়পুরে এরকম দেখা যায়, রায়পুর মধ্যপ্রদেশে রায়পুরে এইরূপ ভূমিরূপগুলোকে আমরা বলি রাবণ ভাটা। তাহলে এই প্রকার ভূমিরূপগুলো কিন্তু আমরা বলি রাবণ ভাটা বলি। তাহলে কাকে রাবণ ভাটা বলা হয়? ভারতের রায়পুরের হামসকে এক কথা মানে রাবণ ভাটা বলা হয়ে থাকে আর কি। তাহলে আমাদের এই কাস্ট অঞ্চলের ভূমিরূপের এই অবনমিত ভূমিরূপগুলো আমরা জানতে পারলাম। এছাড়া আমাদেরকে যে কাস্ট অঞ্চলে আরো বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ। সঞ্চয়জাত ভূমিরূপ বিশেষত শুধুমাত্র ভূপৃষ্ঠের ওপরই নয়, কাস্ট অঞ্চলে জলের ক্রিয়ার দ্বারা অর্থাৎ চুনাপাথরযুক্ত অঞ্চলে জলের কার্যের দ্বারা শুধুমাত্র ভূপৃষ্ঠের উপরেই নয়, ভূপৃষ্ঠের অভ্যন্তরে অর্থাৎ ভূগর্ভেও কিন্তু একাধিক ভূমিরূপ সৃষ্টি করে। যেমন একাধিক ভূমিরূপ কি হয়ে থাকে? গুহা। আমরা গুহা সম্পর্কে প্রত্যেকেই জেনেছি যে গুহা হচ্ছে এরকম, মানে একটা ভূমিরূপ হচ্ছে গুহা। গুহা মানে হচ্ছে এরকম এরকম মানে এই যে মানে মানে ছাদের মতো নাকি আটকে রেখেছে, এটিকে আমরা বলতে পারি গুহা। তো জলের কার্যের ফলে নিচের দিকটাতে ক্ষয়ে 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 খেয়ে একটা ফাঁকা শূন্যস্থান সৃষ্টি হয়, এই শূন্যস্থানকে আমরা বলতে পারি কি? গুহা বলতে পারি। চুনাপাথরযুক্ত অঞ্চলে জলের অভ্যন্তরে ক্ষয়কার্যের ফলে মানে ক্ষয়কার্যের ফলে ভেতরে একটা শূন্যস্থান সৃষ্টি হয়, আর সেই শূন্যস্থানের ফলেই যে একটি ফাঁকা জায়গা তৈরি হয় ভূ অভ্যন্তরে, তাকেই বলতে পারি আমরা গুহা। মজার কথা হলো গুহার মধ্যে কিন্তু একাধিক ভূমিরূপ সৃষ্টি হয়। যেমন আমরা বলতে পারি স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট অর্থাৎ এই যে গুহার উপরের ছাদে বা গুহার ছাদেতে বটের ঝুড়ির মতন এই যে ঝুড়িটা মরির মতো নেমেছে, মানে চুনাপাথর গলে 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 গিয়ে মানে সেটি যখন চুনাপাথরের সঙ্গে জল যখন দ্রবীভূত হয়ে যখন গলে গিয়ে জলটা বাষ্পীভূত হয়েছে, বাষ্পীভূত হয়ে এইখানে যে চুনাপাথরটা শক্ত দণ্ডের মতন বটের ঝুড়ির মতন ঝুলছে, তখন তাকে আমরা বলতে পারি কি? স্ট্যালাকটাইট। এগুলোকে যা ঝুলছে ওপরে বটের উপরে যে মতনগুলো, সেগুলোকে আমরা বলতে পারি স্ট্যালাকটাইট। আর এই স্ট্যালাকটাইটের পরে যে ভূমিরূপটা দেখতে পাই আমরা
স্ট্যালাকমাইট। স্ট্যালাকমাইটটা অন্যরকম একটু বলবো আমি তোমাদেরকে। এই যে চুনাপাথরে যুক্ত অঞ্চলে বা ভূঅভ্যন্তরে যে ফোঁটার মতন টপ টপ করে পড়ছিল, মানে জলটা তার সঙ্গে চুনাপাথর যুক্ত পদার্থ, সে কিন্তু দ্রবণীয় অবস্থায় চুনাপাথর যুক্ত মেঝেতে পড়ছিল। এবার মেঝেতে পড়তে পড়তে এইভাবে ওপরের দিকে সঞ্চয় করতে করতে, মানে এই জায়গাটা সঞ্চয় করতে করতে কিন্তু আস্তে আস্তে উত্থিত হয়েছে। এই স্থান দিয়ে কিন্তু আমরা বলবো স্ট্যালাকমাইট। তাহলে স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট সম্পর্কে, যেটি ভূমিভাগ থেকে তলদেশ থেকে উপরের দিকে ওঠে সঞ্চিত হয়ে হয়, তাকে বলি আমরা স্ট্যালাকমাইট। আর উপরের স্থান থেকে বটের ঝুড়ির মতন যে ভূমিরূপগুলো গুহার মধ্যে ঝোলে, তাকে আমরা বলি স্ট্যালাকটাইট বলি আর কি। এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট যদি একসময় জমতে জমতে যদি একটা দণ্ডের মতন মানে থেকে যায় পরস্পরের মধ্যে, তখন তাকে আমরা বলি কি স্তম্ভ বা পিলার। এটা সম্ভব প্রত্যেকে তো আমরা জানি, ছাদ আর ভূপৃষ্ঠের মধ্যে যখন এই চুনাপাথর দ্রবণীয় পদার্থগুলি যখন স্ট্যালাকটাইট বা স্ট্যালাকমাইট এইভাবে আটকে যায়, তখনই তাকে কিন্তু বলবো আমরা যে স্তম্ভ বলবো আর কি। তাহলে এগুলো দেখতে পাই। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি দেখতে পাই হচ্ছে হেলিকটাইট। হেলিকটাইটটা কি? হেলিকটাইট হচ্ছে এই একই জিনিস, এই চুনাপাথর যুক্ত অঞ্চলে একটু তির্যক ভাবে, অর্থাৎ এইখান থেকে তির্যক ভাবে যদি কোনো মানে উপরের দিকে ওঠে বা নিচের দিকে নামে, কোনো মানে কোনো আকার আকৃতির যদি কোনো একটি মানুষের রূপ বা পশুর রূপ মতন বা একটা বিভিন্ন আকৃতি যদি চুনাপাথর পাথর সঞ্চিত হয়ে যদি বিভিন্ন আকার আকৃতির তির্যকভাবে সৃষ্টি করে থাকে, তখনই তাকে আমরা বলবো কি হেলিকটাইট বলবো আর কি। তাহলে হেলিকটাইট, স্তম্ভ, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, গুহা, এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম, যেগুলো প্রত্যেকটাই কিন্তু সঞ্চারফলে হয়ে থাকে। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভূ অভ্যন্তরে হয়ে থাকে। আর এই আমাদের চুনাপাথর যুক্ত অঞ্চলে আমরা ক্ষয় সঞ্চয় সম্পর্কে আমরা বিভিন্ন ভূমিরূপ জানলাম। এছাড়াও আমাদের আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য, যেটা আমাদের জেনে রাখা উচিত প্রত্যেকে, সেটি সম্পর্কে আমরা জানবো কি কাস্ট অঞ্চলের প্রভাব, অর্থাৎ মানব কর্মধারায় কাস্ট অঞ্চলের প্রভাব কি। কাস্ট অঞ্চলের প্রভাব মানে গুরুত্ব, মানব জীবনের গুরুত্ব কিন্তু অপরিসীম। কাস্ট ভূমিরূপে একাধিক গুরুত্ব আছে। এক নম্বরে চুনাপাথর যুক্ত অঞ্চলে খনিজে কিন্তু ভরপুর। তাহলে খনিজ সম্পদ আহরণ স্থান, কিন্তু খনিজ সম্পদ প্রচুর পাওয়া যায়। খনিজ সম্পদ আহরণ মানে এখানে এত খনিজ সম্পদ পাওয়া যায়, চুনাপাথর সহ অন্যান্য যে সমস্ত মানে দ্রবণীয় বলো বা অন্যান্য খনিজ এখানে একাধিক পরিমাণে বা প্রচুর পরিমাণে কিন্তু এখানে অবস্থান করে আর কি, বা এখানে পাওয়া যায়। দ্বিতীয়ত বলতে পারি এটাকে আমরা একটু অতীত থেকেই কিন্তু আমরা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছি। আশ্রয়স্থল মানে আদিম মানুষ এখানে বিপর্যয়ের সময় আশ্রয় নিয়েছে। পরবর্তীতে মানুষ যখন আস্তে আস্তে উন্নতির দিকে, তখনও কিন্তু মানুষ এখানে আশ্রয় নিয়েছে বেশ কিছু বছর পর্যন্ত। তো তাহলে এটা কিন্তু সবসময় আমাদের মানব জাতি কিন্তু বা পশুদের জন্য কিন্তু আশ্রয়স্থল কিন্তু আমাদের কাছে এটি গুরুত্বপূর্ণ। 3 নম্বরে আমরা দেখতে পারি এই চুনাপাথর যুক্ত অঞ্চলে যে সমস্ত জল মানে নদী বলো বা অন্যান্য জলের উৎস বলো, সেই জলকে কাজে লাগিয়ে আমরা জলবিদ্যুৎ উৎপন্ন করতে পারি। জলবিদ্যুতের উৎস কিন্তু হয়ে যাবে, বিভিন্ন স্থানে কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। 4 নম্বর আমরা বলতে পারি গুদাম ঘর। যেহেতু এটি একটি আশ্রয়স্থল বা উপর ছাদ আছে, নিচেটাও এখানে যথেষ্ট মানে জল নেই বা জল থাকতে পারে মাঝে মাঝে জায়গায়, কিন্তু শুকনো জায়গাতে কিন্তু আমরা এটাকে গুদাম ঘর হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। পঞ্চমত কিন্তু এটা আমি বলতে পারি স্বাস্থ্য কেন্দ্র। ধরা যাক কেউ সদ্য রোগ থেকে সেরে উঠেছে, তাকে এমন একটা জলবায়ুর প্রয়োজন বা পরিবেশের প্রয়োজন, মানে তাদের কিন্তু এই চুনাপাথর যুক্ত অঞ্চলে, বিশেষত বিদেশে মানে পশ্চিম ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা ইউরোপিয়ান বা পশ্চিমের দেশগুলিতে কিন্তু এই চুনাপাথর যুক্ত অঞ্চলগুলো কিন্তু স্বাস্থ্য কেন্দ্র হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। 6 নম্বর আমরা বলতে পারি এই যে চুনাপাথর যুক্ত অঞ্চলটি বিশেষত পর্যটন কেন্দ্র রূপে কিন্তু গড়ে ওঠে। মানে আমাদের মধ্যপ্রদেশের পাঁচমারি বলো বা চেরাপুঞ্জি অঞ্চলে যে গুহা, চুনাপাথর যুক্ত গুহা বলো, সব কিন্তু পর্যটন কেন্দ্র রূপে গড়ে উঠেছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর 7 নম্বরে যেহেতু এখানে খুব বেশি কৃষিকাজ হয় না, জায়গাটা যেহেতু অনুর্বর, তো এখানে কিন্তু স্থান বিশেষে কিন্তু পশুপালন হয়ে থাকে, বেশ ভালো রকমের পশুপালন হয়ে থাকে। অষ্টমত যেটা আমি বলবো এই অঞ্চলে বা এই স্থানের নেগেটিভ দিকটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে এখানে যেহেতু চুনাপাথর যুক্ত একটু দ্রবণীয় জিনিস, তার জন্য এখানে কিন্তু কখনোই স্থায়ীভাবে কিন্তু রাস্তাঘাট করা যায় না। তার জন্য
এখানে কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা কিন্তু কখনোই ভালো নয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, এই সকল কারণের জন্য চুনাপাথর আমাদের মানব জীবনের উপর কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ মানে তার প্রভাব রেখে চলেছে। তো এই সকল বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম চুনাপাথরের বিভিন্ন ভূমিরূপ এবং চুনাপাথর মানব জীবনে কি করে তার প্রভাব পড়বে সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। পরীক্ষায় কেন্দ্রে প্রশ্ন আসতে পারে পৃষ্ঠীয় ভূমিরূপগুলি চুনাপাথরের চিত্রসহ মানে ব্যাখ্যা করো, বা বলতে পারে নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো সেগুলো আলোচনা করো, বা আমরা যেগুলো আলোচনা করলাম যে অবনমিত ভূমিরূপগুলো 3টি বা 5টি তোমরা আলোচনা করো, তোমাদের জন্য নাম্বার দিয়ে দেবে 5 বা 7। আবার আসতে পারে যে কাস্ট অঞ্চলে মানে সঞ্চয়ের ফলে ভূমিরূপগুলো, বা আসতে পারে কাস্ট অঞ্চলের যে মানব জীবনের প্রভাবগুলো। তাহলে এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের জন্য এবং 2, 3, 5, 7 এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই তোমাদের চ্যাপ্টার থেকে কাস্ট অঞ্চলের ভূমিরূপ থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা জানাও। আমি আবার যদি তোমাদেরকে তুমি বলো এই টপিকটা নিয়ে আরো একটু সাথে যদি বিস্তারিতভাবে ব্যাখ্যা করো তাহলে আমাদের খুব উপকৃত, তাহলে আমি অবশ্যই করবো। কারণ একটু এই 15-18 মিনিটের ক্লাসে কিন্তু একটা দুটো চ্যাপ্টার কিন্তু শেষ করা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। এর জন্য অনেকটা সময় প্রয়োজন, একটা টপিক নিয়ে অনেকক্ষণ তো কিন্তু বলতে হয়, মানে বলা যায় কিন্তু আমরা সেটা বলি না বা আমরা বলতে পারি না সময়ের অভাবে আর কি। তো যাই হোক, সেই জন্য তোমাদের যদি কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এটিকে শেয়ার করো এবং একটা লাইক করো। আর পরবর্তী ক্লাসে আমরা সামুদ্রিক বিভিন্ন প্রক্রিয়াগুলো এবং তার ফলে ভূমিরূপগুলো সম্পর্কে জানবো, তার জন্য তোমরা চ্যানেলটিকে ফলো করো।